Hello guys, how are you? I hope you are all well. I am with you, সিয়াম রহমান। আমি আজকে আপনাদের এই দুঃসময়ে আপনাদের একটু সাহায্য করার জন্যই নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি বাংলা প্রশ্ন নিয়ে এসেছি। এটি আপনাদের বিভিন্ন জেলার উপজেলার যে মাস্টার ট্রেনারগুলো থাকে তারা প্রত্যেকের প্রশ্নের ধরন কিন্তু একই হয়। তারা কিন্তু মিলেই এই প্রশ্নগুলো বানায়। এজন্য আমি ভাবলাম এটা কিন্তু আজকেই পাবলিশ হয়েছে। আমি এজন্যই আপনাদের সামনে এই প্রশ্নটি হাজির করেছি। আমি আশা করি এইখান থেকে আপনাদের ১০০% এর ৯৮% হলেও আপনাদের কমন আসবেই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের যেদিনে বাংলা পরীক্ষা হোক না কেন আপনাদের কিন্তু তা থেকে কমন কিন্তু পড়বেই। আপনারা কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এখানে কিন্তু আপনারা অনেক প্রশ্নের কিভাবে প্রশ্নটা আছে এবং তারা কিভাবে করে এবং এখান থেকে কিন্তু আপনারা কমন পেতেও পারেন। কিন্তু কুমিল্লার এবং তার আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে, জেলার উপজেলাগুলো তারা নিশ্চয়ই সেম প্রশ্নটা কিন্তু তারা পেয়ে যাবে। এইজন্য আমার ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন বেশি দেরি না করে এখন মূল কাজে ফিরে আসি। এখানে মোট ১০০ নাম্বারের পরীক্ষা। আজকে এই প্রশ্নটিতে আমি আপনাদের দেখিয়ে দিব। এটা কিন্তু একেবারে সত্যিকারের। আপনারা কিন্তু আবার মনে করবেন না এটা একটা বানানো প্রশ্ন। এটা কিন্তু একেবারে পরীক্ষা দেওয়া একেবারে রিয়েল। এখন আমি আপনাদের প্রত্যেকটির উত্তর সম্পর্কে জানিয়ে দিচ্ছি। সম্মুখ স্বরধ্বনি কোনটি? রশ্মি। কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ? অসুবিধা। প্রমিত বলতে বুঝায় যে আপনারা যেই একটা সাধু ভাষা বলতে বুঝায় যেটা আপনারা লিখে ১৯ এবং ২০ শতকের সাহিত্যকর্মে কিন্তু এই সাধু ভাষার প্রচলনটা অনেক বেশি ছিল সাহিত্যকর্মে। সেই সাহিত্যকর্মে যে সাধু ভাষা দিয়ে লেখা হতো সেটা কিন্তু মুখে কেউ বলত না। ওইটা আমাদের সেই বিপরীত বাক্যটাই হচ্ছে প্রমিত। এখন আপনারা ৩ নম্বরটি দেখতে পাচ্ছেন, কোনটি কথ্য প্রমিত? লাঘু। কি? লাঘু। আমি আপনাদের বলে দিচ্ছি সাধু ভাষার একটি উদাহরণ দিয়ে। খাতু। এখানে এটার প্রমিত উচ্চারণ হবে খেত। গিয়েছিলাম, গেছিলাম, এরকম। ৪ নম্বরে আপনারা এখন দেখতে পাবেন। এখন আপনারা ৪ নম্বরটা দেখুন। সাধু রীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে? আপনারা কিন্তু প্রশ্নগুলো বুঝবেন প্রথমে। এটার উত্তর কি হবে? অনুসর্গ হবে। কোনটি বলকের উদাহরণ? একেবারে সহজ অ্যান্সার, তুমিই পারবে। বলকের সময় সবসময় কিন্তু যেই শব্দটা হবে সেটা কিন্তু অনেক জোর দিয়ে বুঝায়। ৬ নম্বরে সোম শব্দের প্রতিশব্দ কোনটি? এটা নিশ্চয়ই চাঁদ হবে। অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি? অর্বাচীন শব্দের প্রতিশব্দ হচ্ছে নতুন। কি হবে? নতুন। তড়িৎ শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা হবে স্লথ। সবসময় মনে রাখবেন তড়িৎ শব্দের বিপরীত শব্দ স্লথ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের কোনটি গোলাম মোস্তফার রচিত বই নয়? এটা সবসময় হবে রক্তকরবী। কোনটা হবে? রক্তকরবী। তারপরটা দেখুন ১০ নম্বরে অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক? এটা আশ, আবরণ, ক্ষমা, কার্যকরী। এটা আপনারা মুখস্থ করে রাখবেন। তাহলে পরীক্ষায় আপনাদের কমন পড়ে যাবে। এটা উত্তর হবে কোনটা? খ নাম্বার কিন্তু এটার উত্তরটা আপনাদের হবে। এখন আমরা এর ৫টা দেখব। ঝরে পড়া আহত পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল।
এটার অ্যান্সার কোনটি হবে? বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া বিশেষণ। এটা কিন্তু তিনোটাই হবে। বিবরণমূলক রচনার কয়টি অংশ থাকে? বিবরণমূলক রচনার কয়টি অংশ থাকে? ৩টি অংশ থাকে। অনেকে কিন্তু ভুলে ২টিও দিয়ে আসে, অনেকে ৪টিও দিয়ে আসে। অনেকে ভাবে যে বিবরণমূলক রচনা, তো এটা তো ৪টি ভাগেই হওয়া উচিত, মানে ব্যাখ্যাটা ৪টি ভাগে হওয়া উচিত, কিন্তু না, এটা ৩টি ভাগে। প্রথমে আপনারা যেটা সম্পর্কে লিখবেন, প্রশ্নটা যে সম্পর্কে, সেটার মূল, মানে পুরো প্রশ্নটার মেইনটাই চলে আসবে প্রথমে ২ বা ৩ লাইনে। তারপরে আপনারা লিখবেন এটার মাঝখানের ব্যাখ্যাটা, তারপরে আপনার উপসংহার দিবেন। এটাই হচ্ছে এই ৩টির ধরন। তারপরে কবিতার প্রতি লাইনের শেষে অন্তর্মিলকে কি বলে? অনুপ্রাস। আমি আরেকটা বলে রাখছি, আপনারা কিন্তু এমসিকিউ যখন করবেন, তারপর যখন এক কথায় প্রকাশে যাবেন, তখন কিন্তু খেয়াল রাখবেন কোনো প্রশ্ন এক কথায় প্রকাশে, সংক্ষিপ্ত প্রশ্নগুলি এক কথায় প্রকাশে আসছে নাকি আসেনি। একটু পরে দেখতে পাবেন যে এই প্রশ্নটি কিন্তু আমাদের এক কথায় প্রকাশ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বড় প্রশ্নে চলেও আসতে পারে। তারপরে ২ বিঘা জমি কবিতায় ভূমিহীন প্রজা কে? কে হবে? ওপেন। ফেরা গল্পের আলেফ কোথায় গিয়েছিল? নড়াইলে। আপনাদের যদি গল্পগুলো পড়া থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা এরকম এমসিকিউর উত্তরগুলো দিতে পারবেন। এটা কিন্তু সত্যিকারের প্রশ্ন। আপনারা যদি আমার ভিডিওটি দেখেন, তাহলে প্রত্যেক জেলা উপজেলার যারাই দেখছেন, তাদের কিন্তু এখান থেকে কমন আসতে পারে এবং নিশ্চিত আসবেও। এখন আমরা এক কথায় প্রকাশগুলো দেখব। যোগাযোগের মাধ্যম কয়টি? এখানে কিন্তু যোগাযোগের মাধ্যম ৩টি। আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু এটা লিখতে হবে না কয়টি। লিখবেন ৩টি, কিন্তু এগুলো কি এগুলো লেখার দরকার নেই। আমি আপনাদের বলে দিচ্ছি যদি কেউ জিজ্ঞেস করে। প্রথমে প্রত্যক্ষ মাধ্যম, তারপরে লিখিত মাধ্যম, তারপরে কিন্তু যান্ত্রিক মাধ্যম। তারপরে আগুনের পরশমণি সাহিত্য নমুনায় কে মতিনের বাড়ি খুঁজছে? খুঁজছে কে? বদিউল আলম। সংবৃত স্বরধ্বনি কোনগুলো? রস্যই আর রস্যাউ। কার বড় জোর মরার মতো ঠাই আছে? ওপেনের। কার? ওপেনের। জুতা শব্দের কথ্য রূপ কি? এটা হবে জুতুই। এটা কিন্তু তয়কার তা রয়েছে, এটা শুধু হবে তো উকার তু, জয় রস্যকার তো উকার তু, জুতু। শুধু উকারটা লাগিয়ে দিলে আপনাদের কিন্তু এখানে এর কথ্য রূপটা চলে আসবে। তোর জন্যে মরিনি, এটা কিন্তু তোর জন্যে বাঁচে আছি বাপ। এই পুরোটো লাইন কিন্তু কি? এটাই কিন্তু আমাদের সাধু রীতির ভাষা। এটাই কিন্তু ১৯ আর ২০ শতকে আমাদের সাহিত্যকর্মে এই সাধু রীতিটা ব্যবহৃত হতো। কিন্তু এটা কিন্তু কোনো কথ্য ভাষায় ব্যবহৃত হতো না। এখন কিন্তু বর্তমানে ব্যবহৃত হতো না। অতীতেও সেটা ব্যবহৃত হতো না। সবাই প্রমিত ভাষায়ই কথা বলতো। কে কাকে বলেছে? এটা উত্তরটা হবে আলেফের মা আলেফকে বলেছে। কে বলেছে? আলেফের মা আলেফকে বলেছে। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? তিনি ১৮২০ সালে জন্মগ্রহণ করেন। খলিফা কেমন শাসক ছিলেন? খলিফা একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। কেমন? ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তারপরে উত্তরটা, প্রাত্যহিক জীবনে আমরা কোন লেখা প্রয়োগ করি? প্রাত্যহিক জীবনে আমরা প্রায়োগিক লেখা প্রয়োগ করি। এখানে কোনটার উত্তরটা হবে ২৫ নাম্বারের প্রায়োগিক লেখা। কি হবে? প্রায়োগিক লেখা। তারপরে ২৫ নাম্বারটা হবে প্রায়োগিক লেখায় কিসের প্রতিফলন পরিলক্ষিত হয়? প্রায়োগিক লেখা, এটা কিন্তু হবে প্রায়োগিক লেখায় কিসের প্রতিফলন পরিলক্ষিত হয়? মনের ভাব বা দৃষ্টিকোণ প্রতিফলিত হয়, পরিলক্ষিত হয়। সংক্ষিপ্ত এখানে কিন্তু আপনাদের ১০টা রয়েছে, ১০টার আপনাদের অ্যান্সার করতে হবে একটা ২ নাম্বার করে। আপনার এখানে ২ বিঘা জমি কবিতার বিষয়বস্তু, মানে এখানে শুধু লিখে দেবেন যে ওপেনের ২ বিঘা জমি ছিল, কিন্তু রাজা তার নিজের বাগান সমান করার জন্য তার জমি নিতে চেয়েছিল, কিন্তু সে দিতে না চায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে আর তার এই ২ বিঘা জমি ছিনিয়ে নেয়। ইদ্রিস কেন প্রায় দৌড়াচ্ছিল? কারণ ইদ্রিস জানে যে ৬টায় কারফিউ শুরু হয়ে যাবে, কিন্তু ইদ্রিস কিন্তু একজন ব্যবসায়ী। সে তার দোকান বন্ধ করে ৫:৩০ বাজেই সে দৌড়াতে লাগলো, কারণ সে জানে ৬টা বাজে কারফিউ শুরু হয়ে যাবে। তার কিন্তু একটা ভীতির সৃষ্টি হয়ে গিয়েছে।
তারপরে আপনারা ৩ নাম্বার দেখবেন আলেফ যুদ্ধে গিয়েছিল কেন? এটা লিখবেন যে আলেফ তার দেশকে প্রচণ্ড ভালোবাসে। সে তার মায়ের মতো তার জন্মভূমিকে এতই ভালোবাসে যে সে তার যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং যুদ্ধে অংশগ্রহণ করে একটু অপেক্ষা করুন। এমন ভালোবাসে যে সে তার দেশকে সে যুদ্ধে না গিয়ে আর পারল না। এজন্য সে যুদ্ধে গিয়েছিল। বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো কী? আপনারা লিখবেন যে বিশ্লেষণমূলক লেখার ভাষাগুলো সুন্দর সাবলীলভাবে লিখতে হয়। ২টা প্রশ্ন দিবেন যে আরেকটা প্রশ্ন দিবেন যে এই বিশ্লেষণমূলক লেখার ভাষাগুলো আকর্ষণীয় হতে হয়। তারপর জাদুঘর কত প্রকার লিখে দিবেন। জাদুঘর হচ্ছে মাত্র ৪ প্রকার। কি বলে দিচ্ছে আমি বলে দিচ্ছি। সাধারণ জাদুঘর, বিজ্ঞান জাদুঘর, ঐতিহাসিক জাদুঘর, কলা জাদুঘর। এই ৪ টা। তারপরে পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন? এখানে পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন? এখানে আমরা লিখব যে কলিমা কবিতায় কবি গ্রামকে এইজন্য তুলনা করেছেন যে মা যেমন সন্তানকে তার কাছে আগলে রাখে, তার কাছেই মায়ের কাছেই সে বড় হয়, তেমনি পল্লিমা কবিতায়ও পল্লিমা তার আলো বাতাসে নিজেকে তার সন্তানকে বড় করে তোলে। তাই ২ দিকটি একসাথে একই রকম এবং তুলনা সাদৃশ্যপূর্ণ। তারপরে আপনারা দেখবেন যে ৭ নম্বরে কী দেওয়া আছে? ৭ নম্বরে দেওয়া আছে নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। অগ্র, আবশ্যক, জয়, প্রাচ্য। এটা হবে অগ্র, পশ্চাৎ, আবশ্যক, অনাবশ্যক, জয়, পরাজয়, প্রাচ্য, প্রাতিচ্য। নিমগাছ গল্পে কবিরাজ নয় কবি। এখানে লিখে দিবেন যে নিমগাছ গল্পে নিমগাছ অনেক উপকারী। তার ডালপালায় অনেক রোগ সারে। তার এই ঔষধি ভেষজের ফলে অনেকের চর্মরোগের কিন্তু অনেকটা ভালো উপকার হয়। কিন্তু কবিরাজ কী করে? তার ডালপালাগুলো ছিঁড়ে নিয়ে যায় এবং তার মতোই অনেকে আছে তার এই উপকারী জিনিসগুলো নিয়ে নিজেদের উপকার তো করেই কিন্তু তার কোনো যত্ন নেয় না। সেই কথাটি আপনারা লিখে দিবেন। ফেরা গল্পের আমিন কীভাবে মারা যায়? ফেরা গল্পের আমিন তার জন্মভূমিকে এতই ভালোবাসে যে সে তার জন্মভূমির টানে সে মানে যুদ্ধে গিয়েছিল, কিন্তু তার ডান পায়ে একটি গুলি লাগার কারণে মাত্র তার ৩ দিনের মধ্যেই সে যন্ত্রণায় ছটফট করে সে মারা যায়। স্মৃতিস্তম্ভ কবিতায় বক্তব্য বিষয় লিখো। স্মৃতিস্তম্ভ বলতে এখানে মিনারকে বোঝানো হয়েছে। এখানে শহীদদের স্মৃতিতে যে মিনারটি তৈরি করা হয়েছে তাকে বলা হয় স্তম্ভ, আর যাদের স্বনির্মিত করা হয়েছে তাকে বলা হয় স্মৃতি। মিলে কী বলা হয়? স্মৃতিস্তম্ভ। সম্পূর্ণভাবে লেখা যায় ১৯৫২ সালে ভাষা শহীদদের জন্য এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ হয়েছে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রচনামূলকের দৃশ্যপটবিহীন। এখানে আপনাদের কয়টি দিতে হবে? ৩টি প্রশ্ন দিতে হবে ৫ নাম্বার করে। আপনারা এখান থেকে যেকোনো ৩টি প্রশ্ন অ্যান্সার করে দিবেন। এখানে আপনারা যোগাযোগের মাধ্যম বলতে কী বোঝায়? এখানে ৫টা প্রশ্নে কিন্তু আপনারা ভালো করে বাসায় পড়ে নিবেন। তবুও আমি বলে রাখি যোগাযোগের মাধ্যম বলতে কী বোঝায়? এখানে আপনারা এটার কাকে বলে এটা দিয়ে এটার আমি যে বলেছিলাম না যোগাযোগের মাধ্যম ৩টি প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম আর যান্ত্রিক মাধ্যম। এটার একটু ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দিবেন। তারপরে এখানে নিজের শব্দগুলো প্রমিত রূপ ও প্রমিত উচ্চারণ লিখো। এখানে আপনারা ৩টি ঘর করবেন। 3টি ঘর করে প্রত্যেকটার জন্য ১, ২, ৩, ৪, ৫টা। ৫টা নিচে ঘর করার পরে সাইডে ৩টি দাগ টেনে নিবেন। তারপরে আপনারা লিখবেন যে শব্দ প্রমিত রূপ, তারপরে প্রমিত উচ্চারণ। লিখবেন ছ্যামরা, এটা হবে ছ জ ফলা ম র। মানে ছ্যামরা লেখার পরে সাথে লিখে দিবেন প্রমিত উচ্চারণের মধ্যে ছেলে। উর্তের মধ্যেও ঠিকই প্রমিত রূপের মধ্যে লিখে দিবেন রস্যাউ রজফলা আকার র তয়কার তে, উঠতে। তারপরে লিখে দিবেন সাইডে আবার উঠতে। খাতি, এই খাতির মধ্যে আপনারা লিখবেন খজফলা আকার তয়স্কার তি খাতি, তারপরে লিখবেন খেতে। তারপরে আছে জাতু। জাতু বলতে জজফলা আকার তৌকার তু, জাতু। সেভাবে যেত, এভাবে সেটাও লিখে দিবেন। তারপরে আপনারা নিমগাছ গল্পের লোকটি মুগ্ধ কীভাবে হয়েছে এরকম করে ৩টে প্রশ্ন ভালো করে শিখে নিবেন। একটু ভালো করে পড়লেই আপনারা কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। তারপরে আপনারা এই প্রশ্নগুলো কিন্তু বইয়ে ভালো করে পেয়ে যাবেন। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের অনেক জরুরি। আপনারা বেশিরভাগ স্পেশাল মডেল টেস্ট অথবা এনসিটিভির যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে নেবেন। আমি যে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রশ্ন কিন্তু মাস্টলি আপনারা পড়বেন। এগুলো আপনার জন্য সহজ হতে পারে। আপনারা নিশ্চয়ই এই শেষের এই প্রশ্নটি দেখতে পাচ্ছেন। সবাই এই প্রশ্নটি দেখতে পাচ্ছেন?
এই প্রশ্নটি কিন্তু আপনার জন্য অনেক প্রয়োজনীয়। এটা অনেক সহজ ভাষায় প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেটি অনেক আপনাদের জন্য অনেক ভালো হবে। এগুলো আপনারা ভালো করে শিখতে পারবেন। আর আপনারা এই ছবিটি দেখতে পাচ্ছেন না? এটাতে শুধু আপনাদের গাছ নিধনের কথা বলা হয়েছে। মানে গাছ কিভাবে লাগাতে হবে, মানে গাছ লাগালে কি উপকার হবে এটা ক নাম্বারে লিখবেন। তারপর খ নাম্বারে লিখবেন যে আপনি যে লিখেছেন ক নাম্বারে লেখাগুলো সেটা খ নাম্বারে বিবরণমূলক লেখা হয়েছে কিনা। বলেছিলাম না ১ম এ সাবলীল ভাষায় লিখতে হবে, সুস্পষ্টভাবে লিখতে হবে। তারপর যে লেখক যা লিখছেন তা ভালো করে বুঝে শুনে লিখতে হবে। এরকম কয়েকটা কোটেশন দিয়ে দিবেন। তারপরে একইভাবে এ পুষ্পে ভরা এই প্রশ্নটা কিন্তু পল্লীমার কবিতাটা কিন্তু আপনারা খুব সহজে না পড়ে গেলেও পারবেন। কারণ আপনারা নিজের জন্মভূমিতেই তো বসবাস করেন। তাতে কোনো সমস্যার কথা না। এখানে খ নাম্বারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে উপমা কি? উপমা হচ্ছে কোনো একটি কবিতার ১ম লাইনকে উপমা বলে। অনুপ্রাস হচ্ছে আমরা পড়ে এসেছিলাম না? আমি আপনাদের দেখিয়ে দিব। আগে ছন্দটা দেখে নিন। ছন্দটা হচ্ছে এক লাইনের কবিতার এক লাইনের সাথে আরেকটি লাইনের মিলনকেই ছন্দ বলে। লয় হচ্ছে ধীর প্রকৃতির। মানে কোনো কবিতা অথবা গল্প পড়ার যে ধীর প্রকৃতি তাকেই বলা হয় ল। আমি এখন আপনাদের অনুপ্রাস দেখিয়ে দিচ্ছি। এমসিকিউতে তা রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন না? বলেছিলাম না? থাকবে কবিতার প্রতি লাইনের শেষের অন্তমিলকে কি বলা হয়? অনুপ্রাস বলা হয়। এটা আপনারা লিখে দিবেন তাহলে আপনাদের এখানে ৪ নাম্বার কিন্তু পেয়ে যাবেন। তারপরে আপনারা কিন্তু এ প্রশ্নটা কিন্তু অনায়াসে পারবেন। কারণ আপনারা এই ২০২৪ সালে এসে আবু সাঈদের কথা কিন্তু নিশ্চয়ই শুনেছেন। এমনকি এই ছোট্ট বাচ্চা তারাও কিন্তু শুনেছে। আপনারা নিশ্চয়ই এই প্রশ্নে যা বলা হয়েছে তা কিন্তু ভালো করে আপনারা বুঝে অ্যান্সারগুলো দিয়েই ফেলতে পারবেন। তারপরে সবশেষে এখানেও কিন্তু নিম গাছ গল্পে যা বলা হয়েছে তার সম্পর্কে কিন্তু আপনারা ভালো করে একটি ব্যাখ্যা লিখে ফেলতে পারবেন। আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে এই গল্পগুলো পড়ে যাবেন। নিম গাছ গল্পের যে প্রশ্নগুলো রয়েছে সেইটা, আবু সাঈদের কিছু প্রশ্ন, তারপরে পল্লীমার যে প্রশ্নগুলি সেগুলো পড়বেন। আর বৃক্ষ নিধনের কিছু উপকার এবং ইউ এর অপকারিতা সম্পর্কে কিছু পড়ে যাবেন। আর আপনারা বেশিরভাগ বিশ্লেষণমূলক রচনা কাকে বলে, এর উপকরণগুলো কী, কী এবং বিবরণমূলক রচনার এবং উপকরণগুলো কী, কী তা ভালো করে পড়ে যাবেন। একই সাথে আপনারা প্রত্যেকটা এনসিটিভি অথবা মডেল টেস্টের এক কথা প্রকাশ আর এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো মাস্টলি পড়ে যাবেন। আর সভ্যতার সংকট এটা কিন্তু আপনাদের জন্য মাস্টলি। আমি আজকে আপনাদের যে প্রশ্নটা দেখিয়ে দিলাম, আপনাদের যেদিনই বাংলা পরীক্ষা সেদিন যদি আমার এই প্রশ্নটি অনুসরণ করে পরীক্ষা দিতে পারেন, নিশ্চয়ই আপনারা কিন্তু একটা ভালো ফলাফল পেতে পারবেন। আর যারা আমার এই ভিডিওতে নতুন তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার এই ভিডিওটি Facebook থেকে দেখছেন তারা নিশ্চয়ই ফলো করতে ভুলবেন না। আর বেশি, বেশি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।